এমন একটা পুরনো জামানার আলিশান সুন্দর বাড়ি যেখানে একবার প্রবেশ করলে কেউ আর জীবিত ফিরে আসতে পারে না। একদিন কিছু মানুষ নিউজ পেপারের মাধ্যমে জানতে পারে এমন একটা বাড়ি রয়েছে যেখানে প্রবেশ করলে সহজে কেউ জীবিত বের হতে পারে না। তো কৌতূহল বশত সেই মানুষগুলো ওই বাড়িতে পৌঁছালে আসলেই তারা অবাক হয়ে যায়, কারণ তাদের সাথে এমন এমন সব অদ্ভুত রহস্যময় ঘটনা ঘটছিল যা তাদের কল্পনারও বাইরে। তারা কি পেরেছিল সেখান থেকে জীবিত বেঁচে ফিরতে? আজ এরকমই একটা মুভির এক্সপ্লেইন করতে চলেছি যার নাম নো এস্কেপ রুম। কথা দিচ্ছি মুভিটা তোমাদের অনেক ভালো লাগবে এবং মুভিতে এমন এমন কিছু টুইস্ট রয়েছে যা তোমার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মাথা ঘুরে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যাওয়া যাক গল্পের দিকে। মুভির শুরুতেই মাইকেল নামের একটা লোককে দেখানো হয় যে তার মেয়ের সাথে ছুটি কাটাতে যাচ্ছে পাশের শহরে। তার মেয়ের নাম হলো ক্যারেন। ক্যারেনকে দেখে মনে হচ্ছিল সে তার বাবার সাথে ছুটি কাটাতে এসে খুব একটা খুশি নয়, কিন্তু তার বাবা তার সর্বোচ্চটুকু দিয়ে তাকে খুশি করার চেষ্টা করছিল, কিন্তু সে কোনো মতেই সফল হচ্ছিল না। তো পথিমধ্যে যাওয়ার সময় হঠাৎ করেই তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, যার ফলে তাদের গাড়িটাকে নিয়ে আসতে হয় পাশের শহরের একটা মেকানিকের কাছে। আর যেহেতু গাড়িটা সারাতে সময় লাগবে, তাই তারা সেখানে থাকা একটা রেস্টুরেন্টে যায় খাবার খেতে। আর এখানে এসে তারা জানতে পারে তাদের গাড়িটা সারাতে রাত হয়ে যাবে। একথা শুনে তাদের দুজনেরই মুড অফ হয়ে যায়। একই তো ক্যারেন খুশি ছিল না, ওপর থেকে আবার রাত অবধি এখানেই বসে থাকা। এরই মাঝে হঠাৎ করে মাইকেলের চোখ পড়ে সেখানে থাকা একটা নিউজ পেপারে, যেখানে এমন একটা বাড়ির কথা বলা হয়েছে যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব, যেখানে রয়েছে পদে পদে নানা রকম বিপদ এবং রহস্য। তবে যদি কেউ এই বিপদ পাড়ি দিয়ে ঘর থেকে বের হতে পারে, তবে তার জন্য রয়েছে এক অভিনব পুরস্কার। আর এই বাড়িটা এখান থেকে খুব বেশি দূরে নয়। এটা জানার পর মাইকেল এই বিষয়ে ক্যারেনকে বলে। ক্যারেন এতে সম্মতি দেয় এবং তার বাবাকে জানায় তার বন্ধুরা সান ফ্রান্সিসকো শহরে এরকমই একটা খেলা খেলেছিল এবং আমার মনে হয় এটা অনেক রোমাঞ্চকর এবং এনজয়েবল। এই বিষয়ে আরো জানার জন্য মাইকেল এই রেস্টুরেন্টের মালিককে সেখানে ডাকে এবং তাকে এস্কেপ রুমের সম্পর্কে জিজ্ঞাসা করে। রেস্টুরেন্টের মালিক জানায় এটা আসলেই একটা অনেক মজার খেলা, আমার বিশ্বাস তোমরা এতে অনেক এনজয় করবে। কিছুক্ষণ পর ক্যারেন ওয়াশরুমে গিয়ে তার হাতে লেগে থাকা একটা দাগ তুলছিল। আসলে এই দাগটা তখন লেগেছিল যখন তার বাবা গাড়ি ঠিক করছিল। তো যাই হোক, হঠাৎ করে এক পর্যায়ে ওয়াশরুমে আলোটা কেমন যেন জ্বলা নেভা করতে শুরু করে এবং এক অদ্ভুত শব্দ হয় তার পেছনে থাকা বাথরুমে। ক্যারেনের মনে হচ্ছিল কেউ তাকে পেছনে থাকা বাথরুম থেকে একই দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে ভয়ে ভীত হয়ে আস্তে আস্তে এগোতে থাকে ওই বাথরুমের দিকে এবং যখনই দরজা খুলতে যাবে ঠিক তখনই পাশের বাথরুম থেকে বের হয়ে আসে ওই রেস্টুরেন্টের মালিক। সে অনেক চমকে যায়। এরই মধ্যে মাইকেল ক্যারেনকে বাইরে থেকে ডাক দিলে সে আর কোনো কিছু না ভেবে সেখান থেকে চলে যায়। এরপর মাইকেল এবং ক্যারেন ট্যাক্সিতে করে সেই বাড়িতে আসে যেটা তারা নিউজ পেপারে দেখেছিল। বাড়িটা দেখে মনে হচ্ছিল অনেক পুরনো জামানার এবং একটা ভৌতিক ভাব রয়েছে। তারা বাড়ির ভেতরে প্রবেশ করে এবং বাড়িতে কেউ আছে কিনা জিজ্ঞাসা করলে তাদের সামনে হাজির হয় জোসি নামের একটা মহিলা। সে তাদের নিয়ে যায় পাশের একটা রুমে, যেখানে আগে থেকেই আরো 3 জন বসে রয়েছে। এখানে এসে তাদের পরিচয় হয় মেলিনি নামের একটা মেয়ের সাথে। সে জানায় সে এবং তার বয়ফ্রেন্ড টাইলর নিউজ পেপারে অ্যাড দেখে এখানে এসেছে, যদিও তার বয়ফ্রেন্ড এখানে আসার জন্য একেবারে অনিচ্ছুক ছিল, কিন্তু তার জোর জবরদস্তিতে সে তার সঙ্গে এখানে আসে। এখানে আরো একজন মানুষ ছিল যার নাম অ্যান্ড্রো। তারা নিজেদের মধ্যে পরিচয় হচ্ছিল। এরই মাঝে সেখানে হাজির হয় জোসি। জোসি তাদের জন্য এক অদ্ভুত ধরনের চা নিয়ে আসে। মাইকেলের এই চাটা খুব একটা সুবিধার মনে না হয় সে ক্যারেনকে এই চা খেতে নিষেধ করে, কিন্তু যখন সে দেখতে পায় সেখানে থাকা বাকি সবাই এই চা খাচ্ছে, তখন তারাও চা খাওয়া শুরু করে। এরপর জোসি সেখানে থাকা সবাইকে একটা এগ্রিমেন্ট দেয় এবং সেখানে সাইন করতে বলে। এই এগ্রিমেন্টে লেখা ছিল সবাই নিজের মর্জিতে এখানে এসেছে এবং কারোর সাথে যদি কিছু ঘটে তাহলে তার সম্পূর্ণ দায়ভার একান্তই তার নিজের। এরপর জোসি তাদের সবার থেকে তাদের মোবাইল ফোন এবং ব্যাগ নিয়ে নেয়। আর এরপর জোসি তাদের সবাইকে প্রজেক্টরের মাধ্যমে একটা ভিডিও দেখায় যেখানে দেখানো হয়েছে আজ থেকে অনেক বছর আগে এই বাড়িটা একজন অজানা মানুষ তৈরি করেছিল, কিন্তু এই বাড়িতে ঘটতে থাকে অদ্ভুত অদ্ভুত সব ভুতুড়ে কাণ্ড। আর এই সব অদ্ভুত রহস্য উন্মোচন করার জন্য 5 জন মানুষ এই বাড়িতে এসেছিল, কিন্তু তারা নিজেরাই ফেসে গিয়েছিল এই বাড়িতে। এই বাড়ি থেকে বের হতে হলে প্রত্যেক ঘরে থাকা একটা বিশেষ চাবি খুঁজে বের করতে হবে, আর ওই চাবি খুঁজে বের করতে হবে মাত্র 1 ঘন্টার মধ্যে। আর যদি এই খেলা চলাকালীন সময়ে কারো মনে হয় সে এই খেলাটা খেলতে পারবে না বা কোনো কারণে ভয় পায়, তাহলে অ্যাওয়েক বললেই তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। খুবই সহজ একটা বিষয়। এরপর প্রজেক্টর চলাকালীন সময় হঠাৎ করে লাইট অফ হয়ে যায়, চারিদিকে অন্ধকার। কিন্তু মেলিনি যখন রুমের লাইট জ্বালিয়ে দেয় তখন তারা সেখানে আর জোসিকে দেখতে পায় না। ততক্ষণে জোসি সেখান থেকে চলে গেছে
আর এরপর ওই রুমের একে একে সব দরজা জানালা বন্ধ হয়ে যেতে শুরু করে। তারা বুঝতে পারে খেলা শুরু হয়ে গেছে। এই জন্য তারা বসে না থেকে রুমের মধ্যে চাবি খুঁজতে শুরু করে। যদিও চাবি খোঁজার জন্য তাদেরকে বিভিন্ন সূত্র ধরে এগোতে হবে। তাদের চারিদিকে ছিল অদ্ভুত ধরনের সব অ্যান্টিক জিনিসপত্র। টাইলরের এই জায়গাটা খুব একটা পছন্দ হয় না। এই জন্য সে মেলানিকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু মেলানি তাকে বলে, মাত্র 1 ঘন্টার ব্যাপার, একটু ধৈর্য ধরো এবং নিজের বুদ্ধিটাকে কাজে লাগাও। এদিকে ক্যারেন ওই ঘরের মধ্যে একটা মিউজিক টেপ খুঁজে পায়। আর যখন তারা ওই টেপটা চালায়, তার ভেতর থেকে এক অদ্ভুত ধরনের গান বাজতে থাকে, যেখানে বিভিন্ন ধরনের জীবজন্তুর কথা বলা হচ্ছিল। মেলিনি লক্ষ্য করে ওই ঘরে অনেকগুলো মাস্ক রয়েছে, যা বিভিন্ন জীবজন্তুর মুখের অবয়বের মতো। এরপর সে এবং টাইলর ওই মাস্কগুলোকে পর্যায়ক্রমে সাজালে ছোট্ট একটা দরজা খুলে যায় এবং লকারের মতো কোনো একটা জিনিস বাইরে বের হয়ে আসে। আর এই লকার খোলার জন্য একটা নাম্বারের প্রয়োজন, যা তাদেরকে এখন খুঁজে বের করতে হবে। টাইলর সেখানে থাকা একটা মাস্ক তার মুখে পরে নেয় এবং সে দেখতে পায় তার হাতের মধ্যে দিয়ে ছোট ছোট পোকা নড়াচড়া করছে এবং সে সেখানে কারো কালো ছায়া দেখতে পায়। টাইলর অনেক ভয় পেয়ে যায় এবং সে সবাইকে বলে, আমার মনে হয় ওই চায়ের মধ্যে কোনো কিছু মেশানো ছিল। কিন্তু অ্যান্ড্রু বলে, এসব নিয়ে চিন্তা করার কিছু নেই, এই জায়গাটা এরকম। এরপর অ্যান্ড্রু সেখানে একটা ল্যাম্প জ্বালিয়ে দিয়ে মাস্কের ওপরে ধরলে কিছু সংখ্যা ভেসে ওঠে। তারা বুঝতে পারে এটাই সেই লকারের লক সংখ্যা। তারা সেই সংখ্যাগুলোকে কালেক্ট করে এবং ওই লকার খুলে ফেলে। তারা দেখতে পায় ওই লকারের মধ্যে একটা চাবি রাখা। ব্যাস, তাদের কাজ শেষ, এরকমটাই মনে করে তারা। কিন্তু তারা ওই চাবি দিয়ে দরজা খুললে আরও একটি রুমে এসে পৌঁছায় এবং আগের রুমের দরজা বন্ধ হয়ে যায়। তারা দেখতে পায় এই রুমে অনেকগুলো ঘড়ি সহ বিভিন্ন অদ্ভুত জিনিসপত্র রয়েছে, যার মধ্যে একটি হলো টেলিফোন। মেলিনি ওই টেলিফোনটা কানে ধরলে তার মধ্য থেকে তার কণ্ঠই ভেসে আসে। সে বলে, আরে এর মধ্যে তো আমারই কণ্ঠ শোনা যাচ্ছে। এরপর মেলিনি টাইলরকে ফোন ধরতে বলে, কিন্তু বেচারা টাইলর আগে থেকেই ভয় পেয়ে আছে, সে এটা করতে চায় না। কিন্তু সবার জড়াজড়িতে এক পর্যায়ে টাইলর রাজি হয় এবং ফোন কানে ধরলে ফোনের মধ্যে মেলিনির কণ্ঠে তাকে একজন বলে, তোমাকে সেখান থেকে পালিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে সেখান থেকে পালিয়ে যাও, নয়তো তোমার শেষ পরিণতি হবে মৃত্যু। তখনই টাইলর লক্ষ্য করে ফোনের মধ্যে থেকে এক ধরনের পোকা বের হয়ে আসছে। এইবার সে অনেক ভয় পেয়ে যায়। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে এটা শুধুমাত্র তাদেরকে ভয় পাওয়ানোর জন্য, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদের আগে এগোতে হবে। টাইলর কোনো মতেই আর এই গেমটা খেলতে চায় না। সে দরজায় বাড়ি দেয় এবং বলে অ্যাওয়েক, যার ফলে কেউ একজন দরজা খোলে এবং তাকে সেই ঘর থেকে বাইরে বের করে দেয়। আর সঙ্গে সঙ্গে আবারও সেই দরজাটা বন্ধ হয়ে যায়। এই কাজের সাথে শুধুমাত্র অ্যান্ড্রু টাইলরের সঙ্গে একমত হয় এবং সে সবাইকে বলে, আমার মনে হয় আমাদেরও এখান থেকে বের হয়ে যাওয়া উচিত, এই জায়গাটা আমার ঠিক মনে হচ্ছে না। কিন্তু মেলিনি বলে, আমরা এখানে খেলতে এসেছি, এত কিছু ভাবলে খেলাটাই হবে না, আমাদের হাতে এখন মাত্র 50 মিনিট সময় আছে। এরপর অ্যান্ড্রু সেখানে থাকা বিভিন্ন জিনিসপত্র ঘাটাঘাটি করতে থাকে। এরই মাঝে ক্যারেন তাকে জিজ্ঞাসা করে, আমাদের সবারই এখানে আসার কারণ রয়েছে, কিন্তু তুমি এখানে কেন এসেছো? উত্তরে অ্যান্ড্রু বলে, আসলে আমি মানসিকভাবে অনেকটাই একাকিত্বে ভুগছিলাম, তাই এই নিউজটা দেখা মাত্র এখানে চলে আসি। যাই হোক, তারা সেখানে একটা পুরনো জামানার টাইপ রাইটার দেখতে পায়, কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই টাইপ রাইটারের অক্ষরগুলো উল্টো পাল্টা লাগানো। তারা বুঝতে পারছিল না তাদের কি করা উচিত। কিছুক্ষণ পর ক্যারেন লক্ষ্য করে সেখানে থাকা একটা ঘড়ি থেমে আছে, আর সেই ঘড়িতে সময় হচ্ছে 10:12। ক্যারেন তার অনুমানকে কাজে লাগিয়ে সেখানে থাকা একটা রেডিওতে এই ফ্রিকোয়েন্সি সেট করে, আর আচমকাই ওই রেডিও থেকে এক বৃদ্ধ মানুষের কণ্ঠস্বর ভেসে আসে। সে ইংলিশে কিছু শব্দ বলছিল, আর এগুলো শুনে মাইকেল ওই টাইপরাইটারে এই সংখ্যাগুলো টাইপ করছিল। তারা দেখতে পায় সেখানে ওই সংখ্যাগুলো লেখার পর 5 লস্ট ফ্রম মিডনাইট এরকম কিছু লেখা তৈরি হয়েছে। যখন সেখানে থাকা সবাই অনুমান করে এর আসল মিনিং কি হতে পারে, ততক্ষণে ক্যারেন এই বিষয়টা ধরে ফেলে এবং থেমে থাকা ওই ঘড়িতে 12টা বাজতে 5 মিনিট কম সেট করে। আর তখনই সেখানে একটা দরজা খুলে যায় এবং আরও একটা চাবি বের হয়ে আসে। তারা তাদের রুমের আশেপাশে থাকা বিভিন্ন দরজায় ওই চাবিটা ট্রাই করে, কিন্তু এই চাবিটা ছিল একটা স্টোর রুমের। তারা দেখতে পায় স্টোর রুমে একটা আলমারি রয়েছে, যেখানে বিভিন্ন কাপড় চোপড় টাঙানো, যার মধ্যে থেকে ভেসে আসছে এক অদ্ভুত দুর্গন্ধ। ক্যারেন ওই আলমারিটা ভালো করে চেক করতে গেলে হঠাৎ করে আলমারির মধ্যে থেকে কেউ তার হাত ধরে ফেলে। মাইকেল এটা চেক করলে দেখতে পায় সে আর কেউ নয় বরং জোসি, মানে এই গেমের হোস্ট, যে শুরুতে তাদেরকে এই গেম সম্পর্কে বলেছিল, আর এখন কেউ তার পেটে চাকু মেরে দিয়েছে। জোসি তাদেরকে জানায় এই গেমের আবিষ্কারক ফিরে এসেছে, যত তাড়াতাড়ি সম্ভব আসল চাবিটা খুঁজে বের করো এবং এখান থেকে বের হয়ে যাও, নয়তো তোমাদের সাথে অনেক খারাপ কিছু ঘটতে চলেছে। এরপর আলমারির দরজাটা বন্ধ হয়ে যায়। মেলিনি বলে, জোসি অনেক সুন্দর অভিনয় করেছে, কিন্তু মাইকেল বলে এটা কোনো অভিনয় ছিল না,
আমি এক্ষুনি এই খেলাটা বন্ধ করে দেব। এবং কথা মতো সে দরজার কাছে গিয়ে অ্যাওয়েক বলে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু মেলিনি তাকে এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। তারা একটা বিষয় খেয়াল করে, কেউ এই দরজাটা খুলল না। এর মানে তারা এই বাড়িতে অনেক খারাপভাবে ফেসে গিয়েছে। তারা চাইলেও এখন এই গেমটা না খেলে বের হতে পারবে না। আর এর বড় একটা কারণ হলো কেউ বাইরে থেকে এসকেপ রুমে প্রবেশ করেছে এবং এই গেমের হোস্টকে খুন করেছে। আর এখন সে তাদেরকেও খুন করতে চায়। সেখানে থাকা সবাই অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ক্লু বা চাবি খুঁজে পায় না সেই রুমে। এরপর অ্যান্ড্রু লক্ষ্য করে সেখানে থাকা একটা দরজার ওপরে অল্প একটু ফাঁক রয়েছে। তারা মনে করে হয়তো এই রাস্তা দিয়েই অন্য রুমে পার হওয়া যাবে এবং সেই রুমেই থাকতে পারে চাবি। কিন্তু সেই জায়গাটা খুব একটা বড় না হয় ক্যারেন ব্যতীত অন্য কেউ পার হতে পারবে না, কারণ এখানে একমাত্র ক্যারেনই আমার মতো চিকন। মাইকেল ক্যারেনকে দরজার ওপাশে যাবার জন্য সম্মতি দিয়ে দেয় এবং সবাই তাকে পার করে দেয় দরজার ওপাশে। ক্যারেন দেখতে পায় এপাশে অনেকগুলো দরজা রয়েছে। সে ওই দরজাগুলোকে খোলার চেষ্টা করে, কিন্তু কোনো দরজাই খোলে না। চারিদিকে অন্ধকার। এরই মধ্যে একটা মেয়ের ছায়া হাতে একটা আলো নিয়ে তার সামনে দিয়ে পার হয়ে যায় এবং ক্যারেনকে তার পিছু পিছু যেতে বলে। ক্যারেন তার কথা মতো তাই করে। ক্যারেন তার পিছু যেতে শুরু করে। এদিকে মাইকেল ক্যারেনকে অনেক ডাকাডাকি করলেও ক্যারেনের কোনো জবাব সে পায় না। আর এই জন্য সে অনেক ঘাবড়ে যায় এবং সে দরজাটা ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজাটা এতটাই মজবুত যে কোনো কিছুতেই ভাঙার কোনো সম্ভাবনা নেই। এদিকে ক্যারেন ওই মেয়েটার পিছু করতে করতে একটা অন্ধকার কালকুঠিতে এসে পৌঁছায়। ক্যারেন সেখানে যেতেই কালকুঠির দরজা বন্ধ হয়ে যায় এবং মাইকেলরা যে রুমে রয়েছে সেই রুমের দরজা খুলে যায়। ক্যারেন ভয়ে ভয়ে ওই আওয়াজের পিছু করে আরও একটা রুমে এসে পৌঁছায় এবং একটা গায়েবী আওয়াজ তাকে বলে, মাস্টার কি অর্থাৎ আসল চাবিটা খুঁজে বের করো। ক্যারেন লক্ষ্য করে সে যে রুমে রয়েছে ওই রুমটা অনেক ভয়ানক এবং তার সামনে পড়ে আছে একটা ডেড বডি। আর এগুলো দেখে ক্যারেন অনেক ভয় পেয়ে যায়। ওদিকে দেখানো হয় মাইকেল এবং বাকিদেরকে। তারা ক্যারেনকে খুঁজছে, কিন্তু তাদের মনে হয় তারা যতই বাইরে বের হওয়ার চেষ্টা করছে ততই ভেতরে চলে যাচ্ছে, একদম ভুলভুলাইয়ার মতো। এদিকে ক্যারেন লক্ষ্য করে তার সামনে থাকা ওই ডেড বডি গায়েব হয়ে গেছে এবং সেখানে থাকা আরও একটা রুমের দরজা খুলে যায় এবং অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে ওই রুম থেকে। ক্যারেন ভয়ে ওই দরজা বন্ধ করে দেয়, কিন্তু দেখা যায় ওপাশে থাকা ওই অদ্ভুত বস্তুটা দরজায় জোরে জোরে আঘাত করছে। সে ভয়ে সেখানকার একটা ছোট বাক্সের মতো জায়গায় নিজেকে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সে শুনতে পায় ওই বস্তুটা দরজা ভেঙে রুমের মধ্যে প্রবেশ করেছে। অন্যদিকে মাইকেল, ম্যালিনি এবং অ্যান্ড্রো একটা অদ্ভুত রুমের মধ্যে পৌঁছায়। আর এখানে পৌঁছানোর পর দ্রুত ওই ঘরের দরজা বন্ধ হয়ে যায়। তাদের কাছে সময় আছে আর মাত্র 35 মিনিট, মানে খেলা এখনো চলছে। তারা দেখতে পায় এই ঘরে একটা প্রজেক্টর চলছে, কিন্তু মাইকেল ওই প্রজেক্টর বন্ধ করে দেয়। সে বলে, আমি এই খেলা খেলতে চাই না, কারণ এখনো অবধি আমি আমার মেয়েকে খুঁজে পাইনি। সে কোথায় আছে, কিভাবে আছে সেটাও আমি জানি না। আর এখন আমার একমাত্র লক্ষ্য হচ্ছে আমার মেয়েকে খুঁজে বের করা। আসলে ক্যারেন যে ছোট বাক্সের মতো জায়গায় লুকিয়ে আছে ওইটা হলো ডেড বডি রাখার জায়গা। ক্যারেন বুঝতে পারে তার আশেপাশে অনেক ডেড বডি রাখা রয়েছে আর এই ডেড বডিটা নড়াচড়া করছিল। ক্যারেন বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। তার পাশেই শুয়ে আছে এক ডেড বডি যে আস্তে আস্তে জীবন্ত হচ্ছিল, আর বাইরে রয়েছে এক অজানা অদ্ভুত জন্তু। ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এদিকে অ্যান্ড্রু একটা বাক্স খুঁজে পায় যেখানে একটা বিশেষ ধরনের তালা লাগানো রয়েছে, আর এই তালাটা খুলতে হয় একটা নাম্বারের সাহায্যে। তারা ঘরের মধ্যে থাকা বিভিন্ন জিনিসপত্র ভালো করে লক্ষ্য করতে শুরু করে। এরই মাঝে হঠাৎ করে অ্যান্ড্রুর মাথায় একটা বুদ্ধি আসে এবং সেই বুদ্ধিটা সম্পর্কে মাইকেল এবং ম্যালিনিকে বলে। সে বলে, এই প্রজেক্টরের আলোটা যদি আমরা ওপরে ঘুরন্ত ফ্যানের দিকে ধরি তাহলে হয়তোবা আমরা নাম্বারটা পেতেও পারি। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হলো প্রজেক্টর সম্পূর্ণভাবে ফিক্স করা, এটা চাইলেও নড়ানো যাবে না। অন্যদিকে দেখা যায় ক্যারেনের পাশে থাকা ওই ডেড বডির হাত ক্যারেনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছিল। ক্যারেন অনেক ঘাবড়ে যায় এবং মনে মনে সাহায্য চাইতে থাকে। এদিকে অ্যান্ড্রু একটা আয়না খুঁজে পায়, যে আয়নার সাহায্যে সে প্রজেক্টরের আলোকে ফ্যানের দিকে ঘুরিয়ে দেওয়া মাত্রই ফ্যানের প্রতিটা পাখাতেই এক একটা করে নাম্বার ভেসে উঠতে শুরু করে। আর ওই নাম্বারগুলো কালেক্ট করে মাইকেল ওই বাক্সে লাগানো তালা খুলে ফেলে, আর বাক্সের মধ্যে তারা পেয়ে যায় আরও একটা চাবি। মাইকেল এবং অ্যান্ড্রু দেরি না করে দ্রুত অন্য রুমের দরজা খুলে ফেলে এবং তারা পার হয়ে যায়। কিন্তু ম্যালিনি থেকে যায় ওই রুমের মধ্যেই, কারণ সে প্রজেক্টরের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছিল। সে দেখে সে বারবার একই জায়গাতে ফিরে আসছিল, আর এটা বারবার হতেই থাকে। দেখে মনে হচ্ছিল এটা একটা লুপ। এদিকে মাইকেল এবং অ্যান্ড্রু ঘর থেকে বেরোনো মাত্রই রুমের দরজা বন্ধ হয়ে যায়, আর ম্যালিনির সাথে ঠিক ওই রকমটাই হচ্ছিল যেরকমটা সে প্রজেক্টরের মধ্যে দেখতে পাচ্ছিল। মানে সে বেরোনোর চেষ্টা করলেও বারবার একই জায়গাতে ফিরে আসছিল। এদিকে মাইকেল অ্যান্ড্রুর ওপর রেগে যায়, কারণ তার মনে হচ্ছিল এই সব কিছুর পেছনে অ্যান্ড্রুরই হাত রয়েছে। এজন্য তাদের দুজনের মধ্যে একটু ঝামেলা হয় এবং তারা আলাদা হয়ে যায়। দেখানো হয় ম্যালিনিকে।
সে কিছুক্ষণ পর তার সামনে তার বয়ফ্রেন্ডের ডেড বডি ঝুলে থাকতে দেখতে পায়। এর মানে তার বয়ফ্রেন্ড টেইলর এখান থেকে বেঁচে বাইরে যেতেই পারেনি, কেউ তাকে খুন করে ফেলেছিল। ওইদিকে ডেড বডি ক্যারেনের হাত ধরতেই যাবে, ঠিক এমন সময় অ্যান্ড্রু ওই ছোট বাক্সের মতো ঘরের দরজা খুললে ক্যারেনকে দেখা মাত্রই সেখান থেকে বাইরে বের করে নেয়। বাইরে বের হওয়া মাত্রই ক্যারেন অ্যান্ড্রুকে জিজ্ঞাসা করে তার বাবা কোথায়। উত্তরে অ্যান্ড্রু বলে, জানি না, আসলে তোমার বাবার সাথে আমার একটু ঝামেলা হয়েছে, তারপর আমরা দুজন দুই দিকে চলে যাই। আসলে কেউ আমাদের প্রাণে মেরে ফেলতে চায়। এসব কথা শুনে ক্যারেনের অ্যান্ড্রুর ওপর একটু সন্দেহ হয়। অ্যান্ড্রু তাকে বলে, এপাশ দিয়ে যাওয়ার সময় আমি তোমার চিৎকার শুনতে পাই এবং এই ঘরে চলে আসি। আমাদেরকে যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে বের হতে হবে। অন্যদিকে দেখানো হয় মেলেনিকে। তার রুমের টেলিফোনটা হঠাৎ বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই তারই কণ্ঠে কেউ একজন তাকে বলে, এখান থেকে চলে যাও। মেলেনি উল্টো টাইলরকে ফোনটা দিতে বলে, আর এরপর ফোনটা রিসিভ করে টাইলর। মেলেনি টাইলরকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, নয়তো এরা তোমাকে মেরে ফেলবে। এটা কিভাবে সম্ভব? টাইলর তো মারা গিয়েছে। তাহলে মেলেনি কার সাথে কথা বলছে? আর এরপর মেলেনিকে বিভিন্ন অদৃশ্য শক্তি ঘিরে ধরে। মনে হচ্ছিল কেউ আছে আবার নেই। অনেক রকম কালো ছায়া তার আশেপাশে ঘুরতে থাকে, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। এরপর মেলেনি লক্ষ্য করে ওখানে একটা সিঁড়ি রয়েছে, আর সে ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে হঠাৎ করে সিঁড়ির একটা ঘাট ভেঙে যায়, আর সে সোজা এসে পড়ে টেবিলের ওপর, যেখানে রয়েছিল বিভিন্ন মেটালের জিনিসপত্র। ব্যাস, মেটালের একটা ছুরি তার মস্তিষ্ক বরাবর ঢুকে যায়, আর সেখানেই মৃত্যু হয় তার। সিন আবারও শিফট হয় অ্যান্ড্রু এবং ক্যারেনের কাছে। তারা ওই ঘরে একটা সুড়ঙ্গ খুঁজে পায়, যার মুখে তালা লেগেছিল। আর এই তালার চাবি খুঁজতে গিয়ে তারা একটা বই খুঁজে পায়, যেখানে লেখা ছিল, তুমি যা খুঁজছো তা পেটের মধ্যভাগে রয়েছে। তারা বুঝতে পারে না আসলে কার পেটের মধ্যভাগে কি রয়েছে। এরপর তারা কোথাও চাবি খুঁজে না পেলে অ্যান্ড্রু চোখ যায় সেখানে থাকা একটা কমোডের দিকে। অ্যান্ড্রু বলে, চাবি এর মধ্যে নেই তো? একথা বলা মাত্রই সে তার হাতটা ওই কমোডের মধ্যে ঢুকিয়ে দেয়, যেখান থেকে বের হয়ে আসে একটা কাটা হাত। সে অনেক ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে ওঠে, কিন্তু তারা ভালো করে লক্ষ্য করে দেখতে পায় এটা নকল। এরপর ক্যারেন তার মধ্যে হাত ঢুকালে ওই চাবিটা খুঁজে পায়, যেটা দিয়ে তারা এখান থেকে বাইরে বের হতে পারবে, মানে ওই সুড়ঙ্গের তালাটা খুলতে পারবে। পরিকল্পনা মতো তারা সেই সুড়ঙ্গের দরজা খুলে ফেলে এবং সেখান দিয়ে বাইরে বের হতে গেলে হঠাৎ করে কেউ অ্যান্ড্রুকে পেছন থেকে টান দেয় এবং শব্দ শুনে বোঝা যায় তাকে কেউ মেরে দিয়েছে। ক্যারেন ভয়ে দ্রুত সেই সুড়ঙ্গ পার করে ফেলে। ততক্ষণে মাইকেল সেই রুমে এসে পৌঁছায় যেখানে টাইলরের ডেড বডি ঝুলছিল। এরপর ক্যারেনের কান্নার আওয়াজ শুনে মাইকেল তার কাছে এসে পৌঁছায় এবং তারা একে অপরকে বলে, এখানে একমাত্র আমরা দুজনই জীবিত রয়েছি, বাকি সবাই মারা গেছে। মাইকেল তার মেয়েকে বলে, চিন্তা করো না, আমি যেভাবেই হোক তোমাকে এখান থেকে বাইরে বের করবই। এরপর তারা ওই রুম থেকে বাইরে বের হলে আবারও ওই রুমে এসেই পৌঁছায় যেখানে তারা প্রথমবার এসেছিল। এর মানে এই সম্পূর্ণ গেমটা রিসাইকেল হয়ে গেছে এবং প্রথম থেকে তাদেরকে আবারও খেলতে হবে। আর এখন যেহেতু তারা জানতো কোথায় কিভাবে কোন সূত্র লুকিয়ে আছে, তাই এইবার প্রশ্ন সলভ করতে খুব বেশি সময় লাগে না। তারা সবকিছু খুব দ্রুতই করছিল। এরই মধ্যে যখন তারা সেই আলমারির ঘরে আসে, ক্যারেনের হঠাৎ মনে পড়ে সেই বইয়ের কথা, যেখানে লেখা ছিল, তুমি যা খুঁজছো তা পেটের মধ্যভাগে রয়েছে। এই কথা সে তার বাবাকে জানালে তার বাবা তাকে বাইরে যেতে বলে এবং সে জোসির পেটের মধ্যে হাত দিলে চাবিটা পেয়ে যায়। আর এখন তাদের হাতে সময় একদমই অল্প, তাদেরকে দ্রুত এই বাড়ি থেকে বের হতে হবে। এরপর ক্যারেন চাবি দিয়ে দরজা খুললে তারা এসে পৌঁছায় সেই রেস্টুরেন্টের ওয়াশরুমে, যেটা আমাদেরকে মুভির শুরুতে দেখানো হয়েছিল। এরপর তারা কারো আসার শব্দ শুনলে সেখানকার একটা বাথরুমে লুকিয়ে পড়ে। আর এরপর তাদের সামনে যা ঘটছিল তা একদম চমকে দেওয়ার মতো। তারা দেখতে পায় তাদের সামনে বাইরে ক্যারেন দাঁড়িয়ে আছে, আর সে ওই সকল কাজ করছিল যেগুলো ক্যারেন পূর্বে করেছিল। ক্যারেন এবং মাইকেল অবাক হয়ে যায়। বাইরে থাকা ক্যারেনের সন্দেহ হয়, তার মনে হয় বাথরুমের মধ্যে কেউ রয়েছে এবং একই দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, যেরকমটা আমরা মুভির প্রথম দৃশ্যে দেখেছিলাম। ক্যারেন ভয়ে ভীত হয়ে আস্তে আস্তে এগোতে থাকে ওই বাথরুমের দিকে এবং যখনই দরজা খুলতে যাবে ঠিক তখনই পাশের বাথরুম থেকে বের হয়ে আসে এই রেস্টুরেন্টের মালিক। ক্যারেন অনেক চমকে যায়, আর এরপর মাইকেলের বাইরে থেকে আওয়াজ আসলে সে চলে যায়। আর তার চলে যাওয়ার পর মাইকেল এবং ক্যারেন বাথরুমের বাইরে আসলে দেখতে পায় সবকিছু ঠিক ওরকমই রয়েছে যেরকমটা তারা আগে দেখেছিল। ক্যারেন দেখতে পায় তাদের গাড়িটা ঠিক হয়ে গেছে। তারা দৌড়ে এসে গাড়িতে বসে। মাইকেল গাড়িটা চালানোর জন্য চাবি খুঁজতে থাকে, কিন্তু ক্যারেন অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় তাদের গাড়িতেও সেই পুরনো জামানার তালা লাগানো রয়েছে। এর মানে তারা রহস্য উদ্ঘাটন করে বাড়ি থেকে বের হতে পারলেও এই শহর থেকে বের হতে তাদেরকে আরও গেম খেলতে হবে, মানে এই সম্পূর্ণ শহরটাই একটা গেমের মধ্যে পড়ে গিয়েছে। আর যদি তারা এটা সমাধান করতে না পারে তাহলে আর হয়তোবা কখনো বের হওয়াই হবে না তাদের এই শহর থেকে। আসলে কেমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যদি এটা ঘটে তোমার সাথে? সম্পূর্ণ মুভিটাই এই টাইম লুপের মধ্যে রয়েছে। তো যাই হোক, এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটা।
তো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই মুভি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো অসাধারণ গল্পে, ততক্ষণের জন্য বিদায়।